শুল্ক আরোপের পর প্রধান রপ্তানি খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা, পুনর্বিবেচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদনের তাগিদ। ট্রাম্পের ওপর ক্ষুব্ধ ইইউ, কানাডা, জাপান ও অস্ট্রেলিয়া, কঠোর পাল্টা পদক্ষেপের হুমকি নেতাদের। যে কোনো দেশের পরিবর্তন চাইলে বদল আনতে হবে পরিচালনায়, থাইল্যান্ডের যুব ফোরামে বললেন ডক্টর ইমু। ঈদের ছুটিতে বড় কোনো অপরাধ ঘটেনি, সবার সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত হয়েছে, দাবি ডিএমপি। রাজধানী বনশ্রীতে নারী সাংবাদিক হেনস্থায় মামলা দায়ের, মূল আসামি জিসান সহ ৩ জন গ্রেপ্তার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে এখন ৩৭%, যা আগে ছিল গড়ে ১৫%। এছাড়া তালিকায় আছে ভারত, পাকিস্তান, চীন, থাইল্যান্ড ও তাইওয়ান সহ এশিয়ার বিভিন্ন দেশ। শুল্কভুক্ত যুক্তরাজ্য ও ইইউ। মার্কিন আমদানি কর থেকে বাদ যায়নি ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলও, তবে সর্বাধিক শুল্ক গুনবে কম্বোডিয়া। যথাক্রমে কার্যকর হতে যাচ্ছে ৩, ৫ ও ৯ এপ্রিল থেকে। বিশ্ব বাণিজ্যে শুল্কের ছড়ি ঘোরাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, মিত্রসহ প্রায় সব দেশই নিয়েছে অন্যায্য সুবিধা, আর বিনিময়ে যুক্তরাষ্ট্র পেয়েছে মার্কিন পণ্যে উচ্চ শুল্ক। তাই এবার রিপাবলিকান প্রেসিডেন্ট হাঁটা ধরেছেন পাল্টা শুল্ক নীতির পথে। বাংলাদেশি পণ্যে এখন যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে ৩৭%। যদিও পণ্যভেদে ঢাকার পণ্যে ওয়াশিংটনের আমদানি কর ছিল গড়ে ১৫%, আর মার্কিন পণ্যে বাংলাদেশি শুল্ক ছিল ৭৪%। বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তর বাজার যুক্তরাষ্ট্র। দেশটিতে বছরে ঢাকার রপ্তানি মূল্য ছাড়ায় প্রায় $৮০০ কোটি। হোয়াইট হাউসের প্রকাশিত নতুন তালিকায় আছে ভারত, পাকিস্তান ও চীন সহ এশিয়ার বিভিন্ন দেশ। পণ্য রপ্তানিতে দিল্লি ২৬, ইসলামাবাদ ২৯ ও বেইজিং গুনবে ৩৪% শুল্ক। জাপানের ২৪, দক্ষিণ কোরিয়ার ২৫ ও শ্রীলঙ্কার আমদানি কর ৪৪%। শুল্কভুক্ত থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও। এশিয়ায় সর্বাধিক শুল্ক গুনবে ভিয়েতনাম, যা পরিমাণে ৪৬%। মার্কিন প্রেসিডেন্ট মূলত সব দেশের ওপরই দিয়েছেন ১০% শুল্ক। এই তালিকায় আছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ ১১টি দেশ। আর তা কার্যকর হচ্ছে ৫ এপ্রিল থেকে। সবচেয়ে বেশি শুল্ক গুনবে কম্বোডিয়া, ৪৯%। আমদানি কর থেকে ছাড় পায়নি মিত্র দেশগুলো। গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের পণ্যে ১৭% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইইউর ক্ষেত্রে এই পরিমাণ বেড়ে দাঁড়াবে ২০%, আর তাইওয়ানকে গুনতে হবে ৩২%। তবে নতুন শুল্ক তালিকায় ছিল না কানাডা, মেক্সিকোর নাম। এছাড়া বিদেশে তৈরি সকল গাড়ির যন্ত্রাংশে থাকছে ২৫% শুল্ক। আগেই ঘোষণা দেয়া লিবারেশন ডে ট্যারিফের অংশ হিসেবে পাল্টা শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। যথাক্রমে কার্যকর হতে যাচ্ছে ৩ ও ৯ এপ্রিল মধ্যরাত থেকে। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড়ে এবার বিশ্বের কয়েক ডজন দেশ। বাংলাদেশের পণ্যে ৩৭% শুল্ক আরোপের ঘোষণা এসেছে। এতে পোশাকের বড় বাজারটিতে রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। ব্যবসায়ীরা বলছেন, প্রতিযোগী দেশগুলোর ওপরও শুল্ক চাপ বেড়েছে, যা কিছুটা স্বস্তির। তাদের মতে সরকারি নীতি সহায়তা পেলে চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। বাংলাদেশের পোশাকের একক বাজার হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড়। গত অর্থবছরে দেশটিতে $৭৩৪ কোটি পোশাক রপ্তানি হয়, যা দেশটির পোশাক বাজারের ৯.৩%। এতদিন বাংলাদেশি পণ্যে মার্কিন প্রশাসন ১৫% শুল্ক আদায় করত। বুধবার ঘোষিত শুল্ক নীতিতে যা বেড়ে দাঁড়াচ্ছে ৩৭%। এতে বাংলাদেশের প্রধান রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে বাড়তি শুল্কারোপের ফলে মার্কিন ক্রেতাদের বেশি দামে পোশাক কিনতে হবে, ফলে মূল্যস্ফীতির কবলে বাজারে মন্দার শঙ্কা রয়েছে। ভোক্তার যদি পারচেজিং ক্যাপাসিটি কমে যায়, তাহলে এক ধরনের যেটা হয় অর্থনীতি স্লোত হয়ে যাবে,
প্রবৃদ্ধি স্রোত হয়ে গেলে কনজিউমার যদি কম কেনেন তাহলে কিন্তু আমাদের রপ্তানি কিন্তু স্রোত হয়ে যাবে। সুতরাং একটা ইমিডিয়েট আশঙ্কা হচ্ছে এই শুল্কের কারণে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানিতে এর একটা নেতিবাচক প্রভাব, সামগ্রিকভাবে আমাদের রপ্তানিতে এর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে মার্কিন বাজারে চীন, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান সহ প্রতিযোগী দেশগুলোকেও বাড়তি শুল্ক দিতে হবে। তাই সামনের দিনগুলোতে বাজারটির গতি প্রকৃতি বুঝতে আরও সময় লাগবে বলে মনে করেন পোশাক শিল্পের ব্যবসায়ীরা। তাদের মতে এক্ষেত্রে সরকার ও ব্যবসায়ীদের নিবিড়ভাবে কাজ করতে হবে। কিছু অর্ডার আমাদের ওইখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাবে, আমরা আবার চায়না থেকে অ্যারাউন্ড প্রায় 14-15% ট্যারিফে এগিয়ে থাকবো, ভিয়েতনাম থেকে এগিয়ে থাকবো। ফলে ভিয়েতনাম, চায়নার কিছু অর্ডার আমাদের এখানে আসবে। ফলে ওভারঅল সিচুয়েশনগুলো, শিফটিংটা যদি নাকি আমরা সরকারের সাপোর্ট নিয়ে, নীতিগত সাপোর্ট নিয়ে যদি আমরা হ্যান্ডেল করতে পারি, তাহলে আমি মনে করি ইন দ্য লং টার্ম আমরা আসলে বেশি বেনিফিট হব তুলনামূলকভাবে অন্য দেশের তুলনায়। যুক্তরাষ্ট্রে বছরে মোট $850 কোটি পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ যে $200 কোটি আমদানি করে তার বেশিরভাগই শুল্কমুক্ত। বিষয়টি জোরালোভাবে মার্কিন প্রশাসনের সামনে তুলে ধরার দাবি রপ্তানিকারকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্টের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইইউ, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। এই সিদ্ধান্তকে বড় ধাক্কা উল্লেখ করে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ইইউ কমিশনার উর্সুলা। কঠোর পাল্টা পদক্ষেপের হুমকি এসেছে কানাডা থেকেও। আমরা পাল্টা ব্যবস্থা নিয়ে এই শুল্কের বিরুদ্ধে লড়াই করব। আমরা আমাদের কর্মীদের রক্ষা করব। G7-এর মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলবে কানাডা। একটি সংকটের সময় একত্রিত হওয়া গুরুত্বপূর্ণ ও উদ্দেশ্যমূলক এবং বল প্রয়োগের সাথে কাজ করা অপরিহার্য, এবং আমরা এটাই করব। আটলান্টিক বাণিজ্যের অবশিষ্ট বাধা অপসারণের জন্য আমরা সবসময়ই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় প্রস্তুত। একই সাথে আমরা প্রতিক্রিয়া জানাতেও প্রস্তুত। ইস্পাতের ওপর শুল্কের প্রতিক্রিয়ায় আমরা এরই মধ্যে পাল্টা ব্যবস্থার প্রথম প্যাকেজ চূড়ান্ত করেছি এবং আমরা এখন আমাদের স্বার্থ এবং ব্যবসা রক্ষার জন্য আরও পাল্টা ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি নিচ্ছি। প্রচলিত পদ্ধতিতে বিশ্বে পরিবর্তন আনা সম্ভব নয়। সম্পদ ও ক্ষমতা ভাগাভাগি না হলে সমাজ টিকিয়ে রাখা অসম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ব্যাংককে বিমস্টেক সামিটে যুব ফোরামে দেয়া বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। হল ভর্তি তরুণ প্রতিনিধি, তাদের অনুপ্রেরণা জোগাতে নিজ জীবনের গল্প শোনান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিমস্টেক ইয়াং জেন ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করে তরুণদের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে বর্ণনা করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ। জানান, স্বাধীনতার পরপরই দেশ গড়তে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরেন তিনি। কাজ করেন গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে। ঋণ প্রাপ্তি গরিবের মানবাধিকার, এই বিশ্বাস থেকে যাত্রা শুরু হয় গ্রামীণ ব্যাংকের। গরিব মানুষের টাকা না, কর্মসংস্থান দরকার। অনেকে বলে অর্থ চাকরির চেয়েও গুরুত্বপূর্ণ, কিন্তু আমি জানতাম ঋণ তাদের জীবনযাত্রার মান বাড়াবে। আমি বললাম, ঋণের মধ্য দিয়ে তারা মৌলিক চাহিদা মেটাতে পারবে। দান বিফলে গেলেও ঋণ মানুষের কর্মক্ষমতা বাড়ায়। প্রধান উপদেষ্টা বলেন, লাভের জন্য ব্যবসা, এ ধারণা থেকে সরে আসতে হবে। শুধু ব্যক্তি ভাগ্যের পরিবর্তনে সমাজে কোনো উপকার হয় না। বিশ্বকে পাল্টাতে হলে পরিচালন পদ্ধতি বদলানোর কোনো বিকল্প নেই। আপনি যদি একই রাস্তায় হাঁটেন তবে একই গন্তব্যে পৌঁছাবেন। নতুন গন্তব্যে যেতে হলে নতুন রাস্তা তৈরি করতে হবে। সম্পদ ও ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটলে সমাজ ভেঙে পড়ে। সম্পদ ভাগ না করলে সমাজকে টিকিয়ে রাখা সম্ভব নয়। চাকরি নয়, তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। মানুষ অন্য কারো অধীনে নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্য জন্ম নেয়। সেবা দিতে হলে আমাদের 3টি শূন্যের নতুন সভ্যতার দিকে যেতে হবে। সেগুলো হলো শূন্য কার্বন নির্গমন, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণ। পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের 4 দিনে রাজধানীতে প্রতিদিন 750 টহল পরিচালনা করেছে র্যাব ও পুলিশ।
সাথে বেসরকারি প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড ও জনগণের সাথে সমন্বয় করে কাজ করেছে ডিএমপি। এই কারণে ঈদের ছুটির প্রথম 4 দিন বড় কোনো অপরাধ ঘটেনি দাবি পুলিশের। ঈদের ছুটিতে রাজধানীর নিম্নবিত্ত মানুষের অন্যতম বিনোদনের জায়গা হাতিরঝিল। ছুটিতে এ থানা এলাকায় হত্যা, ডাকাতি বা ছিনতাইয়ের কোনো মামলা হয়নি। ধানমন্ডি এলাকায় মার্কেটের সংখ্যা বেশি। ঈদের দিন থেকে রবীন্দ্র সরোবর, ধানমন্ডি লেক এলাকায় প্রচুর লোক সমাগম হয়েছে। ছিল মেলাসহ বিভিন্ন আয়োজন। কিন্তু ঈদের 4 দিন এ থানা এলাকায় হত্যা, ডাকাতি, চুরির কোনো মামলাই হয়নি। মোটরসাইকেল, বিশেষ করে হোন্ডা মোবাইলগুলো এবং আমাদের যে রেগুলার টহল, যে লোকাল কমিউনিটি, যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে সিকিউরিটি ইনচার্জ এবং সিকিউরিটি যে গার্ড, তাদের সাথে সমন্বয় করে ডিউটি করার কারণে মূলত এখনো পর্যন্ত বড় ধরনের কোনো দুঃসংবাদ আমরা পাইনি। পুলিশ বলছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের 24 ঘন্টা তদারকি ও সাধারণ মানুষের সাথে সমন্বয়ের কারণে বেশ ভালো ফল পেয়েছেন তারা। এছাড়া সারা ঢাকায় মোটরসাইকেল, গাড়িসহ 3 ধরনের টহল ছিল পুলিশের। প্রতিদিন 667টি টহল টিম কাজ করেছে। এর বাইরে আমাদের ফুট পেট্রোল এবং পিকেট ডিউটি ছিল। পাশাপাশি গোয়েন্দা পুলিশ এবং সিটিটিসি তারাও মাঠে সক্রিয় ছিল। ঢাকা সহ সারা দেশে সর্বমোট 352টি টহল কার্যক্রম প্রতিদিন চলমান থাকবে। টহল কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন, টহল কার্যক্রমকে বৃদ্ধি করা হবে এবং তারা হুটার এবং সাইরেন বাজিয়ে শহরে বিভিন্ন এলাকায় অলিতে গলিতে এবং আবাসিক এলাকাগুলোতে তারা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবে। রাজধানীর বিনোদন কেন্দ্রকে টার্গেট করে ঈদের পর বিশেষ নিরাপত্তা পরিকল্পনা করেছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্থা মামলায় মূল আসামি সোয়েব রহমান জিসান সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সোয়েব রহমান জিসান, রাইসুল ইসলাম ও কাউসার হোসেন। তাদেরকে রামপুরা থানায় হস্তান্তর করেছে র্যাব। এর আগে বুধবার রাতে বনশ্রীতে নিজ বাসার কাছে বখাটেদের হাতে ইফটিজিংয়ের শিকার হন ইংরেজি দৈনিক নিউ এজের পত্রিকার সাংবাদিক রাফিয়া তামান্না। ইফটিজিংয়ের প্রতিবাদ করায় তার ভাইকে মারধর করে বখাটেরা। ভাইকে বাঁচাতে গেলে তামান্নার ওপর হামলা হয়। নিজের বাসার সামনেও নিরাপত্তা নেই এমন খেদ জানিয়ে তামান্না ফেসবুকে পোস্ট দিলে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়। গত রাতে রামপুরা থানায় মামলা করেন হামলার শিকার ওই নারী সাংবাদিক। আইএমএফের সব শর্ত না মানায় এখনও ৪র্থ কিস্তির টাকা পায়নি বাংলাদেশ। পঞ্চম কিস্তির অর্থ জুন মাসে পাওয়ার কথা থাকলেও তা নিয়ে রয়েছে কঠিন শর্ত। এমন বাস্তবতায় শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনা করতে শনিবার ঢাকায় আসছে আইএমএফের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিশ্লেষকেরা বলছেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে এমন শর্ত মেনে ঋণ নেওয়া ঠিক হবে না। 2023 সালের জানুয়ারিতে আইএমএফের সঙ্গে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে প্রথম ও ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে $115 কোটি 73 লাখ ঋণ পায় বাংলাদেশ। আর 2024 সালে জুনে পায় তৃতীয় কিস্তি $115 কোটি। তবে গেল ডিসেম্বরে চতুর্থ কিস্তি $64 কোটি 50 লাখ ছাড় হয়নি। চতুর্থ ও পঞ্চম কিস্তি পেতে শর্ত জুড়ে দেয় আইএমএফ। অর্থ পেতে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করা, রাজস্ব আদায় বৃদ্ধি ও এনবিআরের রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করা, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন খাতে ভর্তুকি কমানোর শর্ত দেয় সংস্থাটি। যদিও বিশ্লেষকরা বলছেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় অর্থনীতির ক্ষতি হয় এমন শর্ত মানা ঠিক হবে না। এই মুহূর্তে যে ফরেন কারেন্সি রিজার্ভ সেটা একটা শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে। তো এই অবস্থায় আইএমএফ এর এই অল্প কিছু টাকার জন্য বাংলাদেশ তার সম্মান বিসর্জন দেবে এবং আইএমএফ যা বলবে বাংলাদেশ তাই করবে, এই দিকে যাওয়াটা আমি মনে করি না বাংলাদেশের জন্য শোভনীয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রেমিটেন্সের প্রভাব বাড়ার পাশাপাশি বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সংস্কার হচ্ছে অর্থনৈতিক নানা ক্ষেত্রেও। অন্তর্বর্তী সরকার তাদের দিক থেকে একটা শক্ত বার্তা দেওয়া উচিত আইএমএফকে, যে বাংলাদেশের বাস্তবতার নিরিখে সংস্কার কার্যক্রমগুলো চলছে, এটা চলমান আছে এবং আসলে আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব হলো বাংলাদেশের এই সংস্কার কার্যক্রমগুলোকে সহায়তা দেওয়া। দেশের অর্থনীতি ও ভাবমূর্তি নষ্ট হয় এমন শর্ত থেকে সরকারকে দূরে থাকার পরামর্শ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশু আরাধ্য বিশ্বাসের অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার মাথায় আঘাত গুরুতর হওয়ায় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। এছাড়া একই ঘটনায় আহত দুর্জয় ও প্রেমাকেও হাসপাতালের অন্য ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল পরিচালক তসলিম উদ্দিন জানান, আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসার ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছে। এদিকে আহতদের দেখতে দুপুরে চট্টগ্রাম মেডিকেলে গেছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা। এ সময় আহতদের উন্নত চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। এখানে যেটা আছে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতেছে, আর 26-এ যেটা আছে সেটা আরও খুব ভালো, ডিসিএস লেভেল অফ 15 এবং ট্রিটমেন্ট সবগুলো হাসপাতাল থেকে বেয়ার করা হচ্ছে। আরও উন্নত চিকিৎসার জন্য যদি বাইরে প্রেরণ করতে হয়, কিছু করতে হয়, তাও সরকারের পক্ষ থেকে আমরা উদ্যোগ নেব এবং ডাক্তারদের পরামর্শ মতেই নেব। এটা চিকিৎসকদের পরামর্শে যতটুকু করা সম্ভব সবকিছু আমরা করব। শিক্ষার 8টি প্রকল্পের কাজের গতি একদমই কম। 4টি প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, প্রকল্পের কাজের গতি বাড়াতে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগও রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় 8টি প্রকল্পের কাজ চলমান। এসব প্রকল্প বছরের পর বছর চললেও কাজের অগ্রগতি একদমই কম। শিক্ষার 1,500 কলেজ প্রকল্প শুরু হয় 2012 সালের জুলাইয়ে। মোট বরাদ্দ 5,568 কোটি টাকা। বারবার সময় বাড়ানোর পরও এগুলোর মেয়াদ শেষ হয় গত ডিসেম্বরে। তারপরও কাজ শেষ হয়নি এখনও। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ প্রকল্পের মেয়াদ ছিল 2014 সালের জুলাই থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত। 3,826 কোটি টাকা প্রকল্পের মেয়াদ ডিসেম্বরে শেষ হলেও এখনও কাজ শেষ হয়নি। রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় 10টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও শেষ হয়নি কাজ। এরকম প্রায় সবগুলো প্রকল্পের কাজের গতি মন্থর। সেই সঙ্গে অনেক প্রকল্পের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগও আছে। এমনকি অনিয়মের প্রমাণ পাওয়ার পরও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলছেন শিক্ষা গবেষকরা। এই প্রকল্পগুলো যেভাবে চলছে, এইভাবে প্রকল্প চললে যেটা হবে কি, ওই যে বললাম যে কিছু মানুষ উপকৃত হবে, ব্যক্তি স্বার্থ লাভ হবে, কিন্তু সামষ্টিক যেই স্বার্থ, যেই ফল, সেই ফল পেতে আমাদের খুব কষ্ট হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, 4টি প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। বাকিগুলোর কাজের গতি বাড়াতে নজরদারি বাড়ানো হচ্ছে এবং আশা করছি যে প্রকল্পগুলোর কাজের গতিশীলতা আসবে এবং আমরা সক্ষমতাও বৃদ্ধি পাবে। পিইসিতে বা পিআইসিতে যে সভাগুলো হবে, এগুলোর মধ্যে দিয়ে আমরা তাদের স্বচ্ছতা নিশ্চিত করার বা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি এবং অব্যাহত আছে সেটা। প্রকল্পে সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছে মাউসি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।